এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ আমরা এমন এক ব্যক্তিত্বকে পেশ করতে চলেছি যিনি 40 বছরের বেশি সময় ধরে আমাদের মনে বিরাজ করছেন। একজন ফিল্ম স্টার হিসেবে, একজন ডান্সার হিসেবে, একজন ডিরেক্টর হিসেবে, আর এখন একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে। এমন একজন পার্সোনালিটি যার মধ্যে অনেক গুণ রয়েছে। স্বাভাবিক, ওনার ওপর প্রচুর অভিযোগও রয়েছে, ওনাকে নিয়ে প্রচুর বিবাদও রয়েছে। তো পেশ করা যাক আজকের মোকদ্দমা আপকি আদালতে। আজকের মোকদ্দমায় সওয়াল জবাব পর্ব শুরু করার আগে আজকের জাজ সোনাল মানসিং এর থেকে অনুমতি চাইব আজকের মামলা শুরু করতে। অনুমতি দিলাম, শুরু করুন। মোকদ্দমা শুরু করছি। আপকি আদালতে প্রথম অভিযোগ ফিল্ম স্টার হেমা মালিনীর বিরুদ্ধে। আপকি আদালতে সুপারস্টার হেমা মালিনীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি খুবই দ্রুত রেগে যান। হেমাজি, এই কথাটা কি ঠিক যে ছোট ছোট ব্যাপারে যদি পারফেকশন না হয় আপনার খুব তাড়াতাড়ি রাগ এসে যায়? পারফেকশন না হলে তো রাগ তো স্বাভাবিকভাবেই হওয়া উচিত। রাগ যদি হয় সেটা তো সঠিক কারণেই আসে। কিন্তু আপনার যে এই সরল সাদাসিধে চেহারাটা, এটা দেখে মনে হয় না আপনার রাগ হতে পারে। সত্যি আপনি বাড়িতে এসে দেখুন, বুঝে যাবেন। You must know from my servants what they go through. শুধু সার্ভেন্ট? Because I am a perfectionist, তাই না? So I drill them out. They have to be perfect in everything, whatever they keep things. এইরকম বকুনি কি ধরমজিও খান? গোটা পরিবারের সবার ওপর, বাচ্চাদের ওপরেও। যদি সন্তানরা ঠিক করে নিজের ডায়েট না করে তাহলে আপনার কাছে বকুনি খায়? সন্তানদের একটু ভালোবেসে বলতে হয়, এতটা স্ট্রিক্ট নয়। ওরা তো বাচ্চা। তবে ছোটবেলায় আপনিও বকা খেতেন, এখন যেমন অন্যদের বকা দেন? খুবই বকা খেতাম। আমার মা আমার উপর খুব স্ট্রিক্ট ছিলেন। And I am very thankful to her because of that only I am whatever I am today. যখন আপনি 5 বছরের ছিলেন তখন আপনার পায়ে ঘুঙরু বেঁধে দেওয়া হয়েছিল। আমার মা যিনি ছিলেন উনি চাইতেন আমি ডান্সার হই, তো তার জন্য যেভাবে রাস্তা দেখানো দরকার উনি দেখিয়েছিলেন। তবে 5 বছরের বাচ্চা তো একেবারে টোটালি ডেডিকেটেড ডান্সার তো হয়ে উঠতে পারে না। তাকে খুবই আলাদা ভাবে, মানে অন্য বন্ধুদের মতো তারও একটু আধটু খেলাধুলার ইচ্ছে হবে। তো আমিও তেমনই ছিলাম। কিন্তু কিছু বছর যাওয়ার পর আফটার মেনি ইয়ার্স আই স্টার্টেড টেকিং ইন্টারেস্ট ইন ডান্স। আর এটাও কি সঠিক, প্রথম ফিল্ম যেটা আপনি পেয়েছিলেন ডিরেক্টর হিসেবে শ্রীধর আপনাকে রিজেক্ট করে দিয়েছিলেন? উনি বলেছিলেন যে এর মুখ তো দেখে মনে হয় না স্টার হয়ে উঠতে পারবে। না, চেহারার কথা উনি বলেননি। I was very thin. They wanted very plump heroine. So I was not. And I was just 14-year-old. So you can't expect very fat figure of a 14-year-old girl. তো তখন আপনার সেটাই নিশ্চয়ই এই আর- কথাটা শুনে খুব রাগ হয়েছিল। না, না, রাগ হয়নি। It is, if you are failure in something, that is a stepping stone for success. So আমি চাইবো যে আমি সবাইকে এটাই বলতে চাইবো, ফেলিওর থেকে ঘাবড়ে যাবেন না, কারণ ইট উইল মেক ইউ নো মোর কনফিডেন্ট টু ডু বেটার থিংস। আপনি এমন You- একজন উদাহরণ যিনি প্রথমবার ফেল করেও প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে সাকসেস কি জিনিস। আমি ফিল্মে যখন এসেছিলাম আমার তেমন ইন্টারেস্ট ছিল না, বরং আমার মায়ের ইন্টারেস্ট ছিল। ততদিনে আমি একজন ডান্সার তো হয়ে গেছিলাম, আর উনি চাইছিলেন যে আমি ফিল্মেও কাজ করি। কিন্তু ওই সময়ে ফিল্মের ব্যাপারে শেখানোর তেমন কিছু কোনো কলেজ বা ওইরকম কিছুই ছিল না। আমাকে নিজেই শিখতে হয়েছিল। তো আমার একটু ভয় ছিল। দেন আই পুট ইট মাই ফুল 100% ইনটু ইট, বিকজ ওই যে ডিরেক্টর যিনি ছিলেন ওনার আমাকে পছন্দ হয়নি। তাই আমায় প্রমাণ করতেই হতো যে আমি অভিনয় করতে পারবো।
আপনি করে দেখিয়েছেন, কিন্তু এই কথাটা কি সত্যি যখন প্রথম প্রথম আপনি ফিল্মের সেটে যেতেন তখন আপনার মা সবসময় আপনার সঙ্গে থাকতেন, আপনার উপর নজর রাখতেন? হ্যাঁ, মার সঙ্গে থাকতেন এটা খুবই ভালো কথা। কারণ আমি চাইবো সবার সঙ্গেই যেন এমনটা হয়। কারণ মায়ের সঙ্গে থাকাটা খুবই জরুরি ছিল বিকজ I was very young and very innocent. I was not knowing anything. So she was always with me and guided me so beautifully. So I'm very thankful to her for being with me. Sometimes she used to be much more than what she should be. আচ্ছা, এটাও কি সঠিক যে কখনো আপনার ওইসব আমি করি না আমার মেয়েদের সঙ্গে। যখন ডিরেক্টর কখনো আপনাকে ইন্টিমেট সিন করার জন্য বলতেন, হিরোর হাত ধরার জন্য বলতেন, তো তখন মায়ের চোখে কি রাগ দেখতে পেতেন? না মা রাগ করতেন না। সি আমাদের পরিবারের যে কোনো সদস্য যদি এই ধরনের সিন করার সময় যদি ক্যামেরার সামনে বসে থাকেন, ক্যামেরার সামনে আর্টিস্টের তো খুবই অকওয়ার্ড লাগবে। সেটা মা হোক বা ভাই হোক, আমাদের বাড়ির যে কোনো সদস্য। ইট ইজ ভেরি অকওয়ার্ড সিচুয়েশন টু ডু রোম্যান্টিক সিন উইথ আ ম্যান ইন ফ্রন্ট অফ ইউর ফ্যামিলি মেম্বার্স। যখন এসা এরকম কোনো রোল করে আর আপনি সেখানে রইলেন ওই ধুম মাচাতে ধুমের মতো, তাহলে তো ওর খুবই অস্বস্তি হবে। খুবই অস্বস্তি হবে। আমি সেই জন্যই যাই না। আমি জানি কারণ আমি এই জিনিসগুলো পার করে এসেছি, তো আমি জানি কোন কোন জিনিস অ্যাভয়েড করা উচিত অ্যাজ আ মাদার। এটা কি ঠিক যে একসময় আপনার আর আপনার মায়ের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছিল, আপনি বলে দিয়েছিলেন যে যদি বিধিনিষেধ থাকে তাহলে আমি আর ফিল্ম করছি না, বাড়িতেই বরং বসে থাকি? না, এইরকম সিচুয়েশন ছিল না। আই মিন কি বলবো? শি ওয়াজ extremely fond of me. So she was guiding me so much. ফলে it used to be little more than what তো is necessary. আপনার মাথা গরম হয়ে গিয়েছিল? মাথা গরম হয়নি, রাগ করিনি। আমি তখন বললাম যে বিকজ ওখানে যেটা হয়, ওখানে ডাইরেক্টরের কথাও শুনতে হয় আর I have to balance both my mother and the director. So it became little difficult situation sometimes. আপনি কি করেন আপনার দুই মেয়ের সঙ্গে? আপনি কিভাবে ব্যালেন্স করেন? খুব ভালোভাবেই সেটা করছি। ওদের পুরো স্বাধীনতা রয়েছে? স্বাধীনতা দেওয়া দরকার একটা সীমা পর্যন্ত। আর ওরাও জানে কতটুকু স্বাধীনতা রয়েছে। They are free to do what they want to do, but at the same time they inform me everything what is happening. আপনার যে ইমেজ রয়েছে গোটা ইন্ডাস্ট্রিতে, খুব কম লোকেরই সেটা রয়েছে। 40 বছর ধরে 130টারও বেশি ফিল্ম করেছেন, তারপরেও কেউ কখনো কোনোদিন আঙুল তুলতে পারেনি, কখনো কেউ বলতে পারেনি যে হেমা মালিনী কিছু এক্সপোজ করেছেন বা এমন কিছু করেছেন যেটা লোক পছন্দ করছে না। আজকের জেনারেশনের ওপর আপনি কি এটাই আরোপ করবেন? টাইম চেঞ্জ হয়ে গেছে। সময়ের সাথে সাথে বদলে যায়। আজ আমরা সেই সময়ের মতো যদি ড্রেস আপ করি তাহলে আজকের জেনারেশন যারা বসে আছে ইয়াংস্টার্স, মেবি দে উইল নট লাইক ইট। So we have to have the tradition at the same time with the modern world. We have to go ahead in life. That doesn't mean আমি এটা বলছি না এর জন্য অঙ্গ প্রদর্শন করতে হবে। আজকালকার যত হিরোইন রয়েছে খুবই ভালোভাবে তারা নিজেদের মেনটেন করেছে। সো তার সঙ্গে যে ড্রেস ওরা পরে তা খুবই ভালো দেখতে লাগে, খুব সুন্দর দেখতে লাগে। সো ইট শুড নট বি ভালগার, ইট ইজ লুকিং নাইস অন দেম, সো ওয়াই নট? অনেক লোক এটা বলেছেন যে যখন হেমা মালিনী আসবেন তখন এটা অবশ্যই জিজ্ঞেস করবেন যে যখন ওনার মেয়ে সুইমিং কস্টিউম পরে ধুমে অভিনয় করলেন সেটা ওনার কেমন লাগলো। ওই পিকচারটা যখন তৈরি হয়েছিল তখন ডাইরেক্টর বলেছিলেন এই ধরনের একটা সিন রয়েছে, অ্যান্ড আই ফেল্ট যে এশা ওয়াজ লুকিং ভেরি বিউটিফুল ইন হোয়াট এভার শি ওয়াজ ওয়ারিং, অ্যান্ড আই সেড ইটস ওকে অ্যান্ড জাস্ট ফর আ ফিউ মিনিটস, অ্যান্ড শি হারসেলফ ডাজন্ট ওয়ান্ট টু ডু ইট এনিমোর। কিন্তু আপনি কি ওকে ওইভাবেই ট্রেন করেছেন যে ধরনের ডিসিপ্লিনের মধ্যে আপনি ছিলেন, যে ধরনের ডান্সিং ডিসিপ্লিনের মধ্যে আপনি ছিলেন? হ্যাঁ, একটা সীমা অবধি। নট লাইক মাই মাদার, বাট টু সাম এক্সটেন্ট আই কন্ট্রোল দেম, বাট আই গিভ দ্য ফ্রিডম। সি, আই এম ট্রাইং টু ব্যালেন্স all the things what with my mother, what I went through, and then I want what I want to go through with my children. আমি শুনেছি যে যখন এশা বেশি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল, ওজন বেড়ে গিয়েছিল, আপনি ওকে খুব বকা দিয়েছিলেন। না না, ও নিজেই ওজন কম করে নিয়েছিল, আমি কিছু বলিনি। মা সবসময় চাইবে নিজের সন্তান বেশ মোটা সোটা
plum poke. Like my Aisha, when she was small baby, she was very, very nice and a fat baby she was. Very sweet. But that time মায়ের তো ভালোই লাগে। বাট ছেলেপুলেরা বড় হয়ে যায়, ওদের জ্ঞান হয়ে যায় কিভাবে নিজেদের দেখভাল করতে হবে। এসব পুরো নিজের মতো করে নিজেকে নিজের ফিগার মেইনটেইন করেছে। অনেক সময় তো আমাকে ওর থেকে শিখতে হয় যে, "দেখ এখানে একটু মোটা হয়ে গেছি, এখানে একটু এরকম দেখতে লাগছে, আমি কি করব?" সো শি উইল টেল মি, "ডু দিস এক্সারসাইজ, ইউ উইল ফিল বেটার।" আমি পুনের একটা খবরের কাগজে পড়েছি, এই কাগজের কপিও আছে আমার কাছে। ওরা লিখেছে যে ফিল্ম 10-এর প্রিমিয়ারের সময় পুনের স্কোয়ার মাল্টিপ্লেক্সে ভিড়ে একটা ছেলে এশার হাত ধরার চেষ্টা করে, সে এমন একটা ঘুষি মেরেছিল জীবনেও কখনো ভুলবে না। এক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা মেয়ের এটা করা উচিত। কেউ যদি নোংরামি করে চুপচাপ ছেড়ে দেবে নাকি? যা করেছে একদম সঠিক কাজ করেছে। ওর সাহসের তো বাহবা দেওয়া উচিত। একটা মেয়ে হয়ে ও যা করেছে। কিন্তু যাতে কেউ আর আগামী দিনে এসব করার সাহস না আচ্ছা, করে। আপনি কখনো কাউকে মেরেছেন? দেখুন, এসব মেরেছে সেটার পাবলিসিটি হয়ে গেছে, কারণ আজকাল মিডিয়া যেকোনো জিনিস আরো বড় করে দেখায়। সে সময় এতটা ছিল না। এরকম আমিও অনেকবার মেরেছি। ওই সময় আমি খুব ভালো ব্যাঙ্গলস পরতাম গোল্ডের। তো ওটা দিয়ে একবার দিলেই ব্যাস হয়ে গেল। শুধু পাবলিকের মধ্যে যারা বদমাইশি করেছে তাদের মেরেছেন, নাকি ফিল্মের কোনো হিরোকেও আপনি মেরেছেন? ওটা শুধু ফিল্মে করেছি ব্যাস। আমি শুনেছি অনেক হিরো আপনাকে আলাদা আলাদা সময় প্রপোজ করেছিলেন। কখনো সঞ্জীব কুমারের নাম উঠে আসতো, কখনো জিতেন্দ্রর নাম উঠে আসতো। এইসব অনেক পুরনো দিনের কথা। আই থিঙ্ক এখন আপনার সামনে এগোনো উচিত। তো আজকের সময়কার কোনো হিরোর নাম করব? মেবি আপনি হয়তো এসব জানবেন আমার থেকে বেশি। পাবলিক জনগণের কাছে যাব, যদি জনগণ কোনো প্রশ্ন করতে চায়, যারা প্রশ্ন করতে চান। হ্যাঁ, থার্ড রোতে। হেমা দেবী 40 বছরের ফিল্ম ক্যারিয়ারে রাজ কাপুর থেকে অমিতাভ বচ্চন অবধি প্রায় সমস্ত ফিল্ম অ্যাক্টরের সঙ্গে আপনি কাজ করেছেন। হ্যাঁ ঠিক। এই ক্যারিয়ারে সবচেয়ে বেশি কোন অ্যাক্টর প্রফেশনালি অ্যাক্টিং ওয়াইজ আপনাকে কে ইমপ্রেস করেছেন? মানে ধর্মেন্দ্রজিকে বাদ দিয়েই। আই উইল রাইট ফ্রম দ্য বিগিনিং আমি অমিতাভ বচ্চনজি নামই নেব। খুবই প্রফেশনাল আর টোটাল ডেডিকেশনের সঙ্গে কাজ করেন, আর ওনার কাছ থেকে অনেক কিছু শেখারও থাকে। হয়তো এই জন্যেই বাবুলে যখন আপনার রোল ছোট করে দেওয়া হলো, তখন আপনার খুব রাগ হয়েছিল। না, আমার ঠিক রাগ হয়নি, কারণ বাগবানের মতো ফিল্মে এরকম ফুল ফ্লেজ রোল করার পর বাবুলে আমার রোলটা ছোট মনে হয়েছে। এমন মনে হয়েছে যেন আমি ওই পরিবারের সদস্য নই, এরকম একটা ফিলিং হয়েছিল। আমি শুধু এটা এক্সপ্রেস করেছিলাম, আর কিছু না। এই খবরের কাগজে ছাপা হয়েছিল, আমার কাছে রয়েছে, বাবুল নিয়ে রেগে গেছেন হেমা মালিনী, আর বাবুল নিয়ে খুব হতাশ হয়ে পড়েছেন হেমা মালিনী, আর অমিতাভ বচ্চন এবং রানী মুখার্জির ভূমিকায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আর আপনাকে একটু সাইডলাইন করে দেওয়া হয়েছে ফিল্মে। ওই ফিল্মটা হলো বাবুল, ন্যাচারালি সেটা ওনারই হবে, কিন্তু আমি যেটা এক্সপ্রেস করেছি ওটাকে অনেক বেশি আউট অফ প্রপোর্শন ব্লো আপ করে দেওয়া হয়েছে অ্যাজ অ্যান আর্টিস্ট আফটার ওয়ার্কিং ইন বাগবান। কারণ সব লোক আমাকে জিজ্ঞেস করেছেন, এত ভালো আপনি যে বাগবানে অভিনয় করলেন, এখানে এত ছোট রোল কেন করলেন? এর উত্তর আমায় দিতে হবে, তাই না? এর মানে নয় যে আমি রেগে গেছি। আর আমি চাই যে এই সময় যা ফিল্ম করি না কেন সেটা ফুল ফ্লেজ রোলই হোক। এইভাবে মায়ের রোল করার দরকার নেই এ সময়। আপনি বলছেন আজও আপনি যা রোল করেন তাতে হিরোইনের রোল করতে পারবেন? হ্যাঁ, হিরোইন অফ মাই এজ, আমার এখন এই বয়সে। আমি 50+ এর সঙ্গেও অনেক রকমের দুর্ঘটনা, অনেক ভালো ভালো স্টোরিও হতে পারে। আমি ঠিক এটাই বলতে চাইছি, কারণ বাট আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি রোম্যান্টিক ফিল্ম করতে হয় তাহলে শুধু টিনেজার্স অ্যান্ড ইয়ংস্টার্সদের দিয়ে বানানো হয়, অ্যান্ড ইট ইজ পসিবল দোজ কাইন্ড অফ থিংস অ্যান্ড মেনি আদার্স, সো মেনি, অনেক রকমের
সিচুয়েশনস আমাদের সঙ্গেও ঘটে, ওগুলো নিয়েও বানানো যেতে যেমন পারে। আমিরজি নিঃশব্দে রোল করেছিলেন হুম, একজন বুড়ো মানুষের 17 বছরের মেয়ের সঙ্গে প্রেম। এরকম রিভার্সাল বানালে আপনি সেই রোলের জন্য তৈরি? আমি নিশ্চয়ই করব। I'll definitely do it, but it will be fully, totally conviction এর সঙ্গে করব। হেমাজি, আমার কাছে যা অভিযোগ রয়েছে তার তালিকা বেশ লম্বা। ও আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর থাকছে হেমা মালিনীর বিরুদ্ধে জনগণের মোকদ্দমার আরও এক পর্ব। আপকি আদালতে আজ আমরা জনগণের তরফ থেকে প্রশ্ন করছি, জবাব চাইছি ফিল্ম স্টার হেমা মালিনীর থেকে। আপকি আদালতে হেমা মালিনীর বিরুদ্ধে পরের অভিযোগ। আপকি আদালতে সুপারস্টার হেমা মালিনীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনার মধ্যে একটু বেশি অ্যারোগেন্স বা ঔদ্ধত্য আছে। হেমাজি, এই যে আপনার এত সুন্দর, সহজ সরল, সাদাসিধে চেহারা দেখে আমরা ভাবি যে আপনি খুবই সাদাসিধে একজন সাউথ ইন্ডিয়ান, কাউকে তেমন কিছু বলবেন না, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন বলেন যে আপনি ভেতর থেকে খুবই অ্যারোগেন্ট। এর জন্য কি করব? উনি আসলে সীতা নন, উনি ওপর থেকে সীতা মনে হলেও অন্তরে গীতা। সামটাইমস এরকম ইমেজ কাজেও আসে। যে সময় আপনার ফিল্মগুলো হিট হচ্ছিল, জনি মেরা নাম হিট হয়েছিল, সীতা গীতা হিট হয়েছিল, তারপর আপনার যে লিভিং রুম রয়েছে সেখানে প্রডিউসারদের লাইন লেগে থাকতো, আর ভিড় থাকতো, 100 জন প্রডিউসার ওখানে দাঁড়িয়ে থাকতেন আপনার ডেটের জন্য। আর শুনেছি যে আপনি তৈরি হয়ে নিচে নামতেন আর সোজা গিয়ে গাড়িতে উঠতেন, কাউকে মানে কারোর দিকে দেখতেন না পর্যন্ত। আমি এই জন্য দেখতাম না, কারণ অন্য প্রডিউসার ওখানে ওয়েট করে থাকতেন। উনি আমায় বকা দিচ্ছেন, আরে এখনো পৌঁছয়নি কেন, তাই যেতে হতো। কিন্তু ইন্ডাস্ট্রিতে ইমপ্রেশন ছিল যে যখন যখন বড় স্টার সমস্যায় পড়তেন তখন আপনি এগিয়ে এসে তাদের সাহায্য করেছেন, এরকম গল্প আমি শুনেছি। যখন দেব সাহেবের ফিল্ম জিনাত আমানের সঙ্গে চলছিল না তখন আপনি অফার করেছেন, সাহায্য করেছেন, ওনার সঙ্গে রোল করেছেন। যে ফিল্মের অফার আসতো তার হিরোর ক্যারিয়ার সাকসেসফুল নাকি নয় আমি সেসব দেখতাম না, কারণ আমি সাইন করেছি মানে সে পিকচার আমি করতাম। যদি সে পিকচার হিট হয়ে যায় তো আলাদা ব্যাপার। এমন নয় যে ওনার ক্যারিয়ার ডাউন হয়ে যাচ্ছে বলে আমায় হেল্প করতে হবে। আই এম নট আ গড আর এনিথিং। ইট জাস্ট হ্যাপেন্স হুএভার ইট ওয়াজ, আই ওয়াজ ওয়ার্কিং উইথ এভরিবডি। যার যার ক্যারিয়ার ডাউন হচ্ছিল, এখন এই সময় যদি অ্যানালাইজ করেন তো এরকম মনে হবে, বাট ইট ইজ নট ফ্যাক্ট। আর আজ অমিতাভ বচ্চন যদি বাগবান থেকে ফের সুপারহিট হয়ে থাকেন তার কিন্তু একটা বড় ক্রেডিট আপনারও প্রাপ্য। তাই নাকি? আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট। দেখুন, বাগবান পিকচারে অনেক বছর পর আমাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে আর মানুষের ভালো লেগেছে। অ্যান্ড স্টোরি যেটা রয়েছে, যতক্ষণ স্টোরি বা গল্প ভালো না হবে ফিল্ম হিট হতে পারবে না। আর গল্পটা সত্যিই দারুণ ছিল। আজকালকার যে সমস্যা, ছেলেমেয়েরা বাবা মার সঙ্গে যেরকম আচরণ করছে, বিশেষ করে ফরেন কান্ট্রিতে, তো ওই বিষয়টা নিয়ে গল্প ছিল। আর ওতে আমাদের দুজনের, অমিতজি আর আমার যে একসঙ্গে যে অ্যাপিয়ারেন্সটা হয়েছিল আর কাজ করেছি, সেটা লোকের ভালো লেগেছে। ইট ওয়াজ সামথিং নিউ অ্যান্ড ফ্রেশ ফর দ্য পিপল টু সি। ওটা এমন ফিল্ম ছিল যা প্রত্যেক বাবা মা নিজের সন্তানদের মেরে মেরে দেখিয়েছে। মেরে মেরে, আর সঙ্গে করে বাগবানের সিডি নিয়ে যেতেন লোকজন, নিজের সঙ্গে রাখতেন অ্যাজ আ বিগ পজেশন অর সামথিং। আর সন্তানরা গন্ডগোল করলে বলতেন যে দেখো এরকম হাল হবে তোমাদের। But it's nice, তাই না? I'm very happy that I worked in this film and then people loved me so much, and it's a nice message, very beautiful message went through. একটা গোপন রহস্য আপনার থেকে জানতে চাইব। খুব কম লোকই জানেন যে স্টারের আজ অমিতাভ বচ্চনের সঙ্গে সবথেকে বেশি কম্প্যারিজন করা হয়, তুলনা করা হয় শাহরুখ খান। হুম, ওনাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম চান্স দিয়েছিলেন আপনি। হ্যাঁ ঠিকই। দিল আশনা আমি যখন বানানো শুরু করি, আমার তখন হিরো দরকার ছিল। ওই সময় টেলিভিশনে ওর একটা সিরিয়াল চলতো, ফৌজি। তো I was very impressed. He was so sweet, so nice. I said, very young and so nice, good looking boy. I said, okay, আমার দরকার আমাদের পিকচারে কাজ করার জন্য। আর আমরা ফোন করি আর ও বম্বে আসে। না, আর
অর্ধেক কথা ভুলে যাচ্ছেন, আমি বলছি। আপনি শাহরুখ খানকে ফোন করলেন, যখন বললেন যে হেমা মালিনী কথা বলতে চান, তখন ওনার বিশ্বাসই হয়নি। হ্যাঁ, উনি ঠিকই। বলেন যে আমার সঙ্গে মজা কেন করছেন। তখন আমি আবার আমার নাম্বার দিই আর বলি আপনি আবার ফোন আর করুন। তারপর যখন এলেন, He came and then I narrated the story to him. He liked it and ধরমজিকেও বলি যে see I'm going to take him as the hero. So he said he is very nice. আপনি আবার পুরো কথাটা বললেন না হেমাজি। আমার থেকে তো বেশি আপনি ভালো জানেন দেখছি। শাহরুখ, এমন মনে হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে আমি আমি সব আপনাকে মনে ভুলে করিয়ে যাচ্ছি। দিচ্ছি, শাহরুখ খানের চুল এত বেশি ছিল যে পুরো মুখটা ঢেকে যাচ্ছিল। এই কথাটা কি ঠিক? একদম ঠিক। আর আমি আমার মেকআপ ম্যানকে বলি এই চুলটা একটু পেছনে করো, তো পুরো জেল লাগিয়ে দে পুলড ইট ব্যাক, সো হি লুক টোটালি ডিফারেন্ট। হি হ্যাজ গট টু ডিফারেন্ট ফেস, ইউ নো, টোটালি ওয়ান ইজ ইন ফ্রন্ট অ্যান্ড হি ক্যান look like a Mawali. The other one, when he puts it back, it looks totally as sophisticated. So I wanted that sophisticated look in him, and then we did the Muhurat and we started the film. ডাইরেক্টর হিসেবে শাহরুখ খান আপনাকে সমস্যায় ফেলেছিল নাকি না, সত্যিও ভালো কেউই অ্যাক্টর? কোনো রকম কোনো সমস্যা করেনি, খুবই ভালো ছিল। ইনফ্যাক্ট আমার মেয়েরা ছোট ছোট ছিল, এশা, রাহানা, রাত হয়ে যেত কারণ নেক্সট ডে স্কুল যাওয়ার থাকতো আর হোমওয়ার্ক করার থাকলে আমায় ডেকে নিত। তো আই ইউজ টু গো ব্যাক হোম, হি উড সে ইউ গো ব্যাক, আই উইল হ্যান্ডেল দিস পার্টিকুলার শট। যখন নেওয়ার থাকতো একটা দুটো শটও নিজে নিয়ে নিত। তো আজ যখন শাহরুখ খান এত বড় স্টার হয়েছেন, তার ক্রেডিট আপনারই পাওয়া উচিত। আমার কোনো ক্রেডিট দরকার নেই, কারণ হি ইজ আ ভেরি ট্যালেন্টেড বয় অ্যান্ড আই জাস্ট ফেল্ট হি ওয়াজ সো গুড। তো আমি যেমনটা ভেবেছিলাম ও তেমনটাই ছিল। হি হ্যাজ টু বি আ বিগ স্টার, সো হি হ্যাজ বিকাম। সো আই এম সো হ্যাপি টু বি জাস্ট আ স্মল পার্ট অফ হিজ সাকসেস। আপনাকে একটা কোয়েশ্চেন করব, আপনার যে ড্রিম গার্ল ইমেজ রয়েছে সেটা মেনটেন করার সিক্রেটটা কি? সেরকম কি মনে হচ্ছে আমি মেনটেন করছি? থ্যাংক ইউ সো মাচ। আই মিন আই মাস্ট থ্যাংক গড ফর দ্যাট। আর আমি যে ডান্স করি সেটা কন্টিনিউ করি। আর ডান্স করছি যখন আমার স্টেজে আসতে হয়, তো স্টেজে আসার জন্য আমায় একটা পার্টিকুলার ফিগার মেনটেন করতে হয়। তার জন্য আমায় যা যা এক্সারসাইজ করার থাকে বা যোগা করার থাকে আমি সেগুলো করি। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমি মোটামুটি ঠিকঠাকই খাই, এমন নয় যে যা পেলাম খেয়ে নিলাম। দ্যাটস ইট, অ্যান্ড মেইনলি ইট ইজ আ ব্লেসিং অ্যান্ড গ্রেস অফ দ্য লর্ড। হেমাজি, যে কোটি কোটি মেয়েরা এই শো দেখছেন, আপনার এই উত্তরে কিন্তু তারা সন্তুষ্ট হবেন না। তারা জানতে চাইবেন আপনার মতো এই বয়সে আপনার মতো লুকস যদি তারা পেতে চায় তাহলে কি করবে? সবাই ডান্স করুন। বাগবানে আপনাকে যারাই দেখেছেন প্রত্যেকেই বলেছেন যে আজকালকার যারা হিরোইন রয়েছেন তাদেরও ছাপিয়ে গেছেন হেমা মালিনী। না 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 না, সেরকম কিছু নয়। মেবি দ্য ফটোগ্রাফি ওয়াজ ভেরি নাইস। হেমাজি, আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপনাকে আজকালকার হিরোইনদের ব্যাপারে জিজ্ঞেস করব, আর আমি আপনাকে বলবো তারা আপনার ব্যাপারে কি বলেন। আপকে আদালতে আজ কাঠগড়ায় রয়েছেন সুপারস্টার হেমা মালিনী। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে সুপারস্টার হেমা মালিনীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি আজকাল নিজের মেয়েদেরকেই কম্পিটিশন দিয়ে দিচ্ছেন। হেমাজি, আমাকে তো ফিল্ম স্টার এটাই বলেছেন যে যখনই তারা আপনার মেয়ে এশার সঙ্গে দেখা করেন, সলমান খানের মতো স্টার বলেছেন যে আই এম ইন লাভ উইথ ইউর মাদার। ও তো সব সময় মজা করে। ওটাকে সত্যি ভেবে যদি আমি বিলিভ করি তো ইট ইজ ভেরি স্টুপিডিটি অন মাই পার্ট। আমি শুনেছি যে জন আব্রাহাম এশাকে বলেছেন যে ইওর মাদার ইজ দ্য হটেস্ট স্টার। ওই জন্যই বলেছে কারণ সেই সময় ও বাবুলে কাজ করছিল, টু মেক হিমসেলফ ফিল মোর কমফোর্টেবল। আজকালকার যারা হিরোইনরা রয়েছেন ওনাদের আপনাকে দেখে একটু তো গায়ের জ্বালা হবে যে যদি তারাও এই বয়সে এসে আপনার মতো সুন্দর দেখতে হতে পারতেন। সৌন্দর্য যেটা রয়েছে সেটা ভগবানের দান, সেটা মেনটেন করা আমাদের দায়িত্ব।
আমি ওই হিরোইনদের নাম তো বলতে পারবো না যারা এখন আপনার বয়সে পৌঁছে গেছেন, আর সবাই জানেন তারা এখন কেমন দেখতে। তো এটাই ভালো না, আমি একটা এক্সাম্পল হয়ে থাকবো, পিপল ক্যান ফলো মি অ্যান্ড দেন মেক দেম সেলফ গুড। কেউ একজন আমাকে এটাও বলেছে যে আপনার এই সৌন্দর্যের সব থেকে বড় রহস্য হলো আপনার মন ততটাই সুন্দর, আর আজও আপনি ততটাই রোমান্টিক যতটা 18 বছর বয়সে ছিলেন। রোম্যান্টিক তো হতেই হবে। যদি লাইফে রোম্যান্স না থাকে তাহলে আমার মতে কিছুই থাকবে না। দ্যাট লাভ হ্যাজ টু বি দেয়ার। যিনি আপনার সঙ্গে সব থেকে বেশি রোম্যান্স করেছেন ধরমজি, আমি শুনেছি যে উনি আজও আপনাকে নিয়ে কবিতা লেখেন। এটা তো খুব ভালো কথা, তাই না? ওনার কবিতা এখন আরো আরো বেশি ভালো হয়ে উঠছে। আপনি ওনাকে শায়ের বানিয়ে দিয়েছেন। শায়ের হয়ে গেছেন বুঝি? রোম্যান্স করতে করতে শায়েরও হয়ে গেছেন। আপনি ওনার জন্য কি করেন? ডান্স পারফরমেন্স? না না, হি হ্যাজ নট সিন মাই ডান্স পারফরমেন্স অ্যাট অল টিল টুডে। উনি যখন প্রথম দেখেছিলেন ওনার মনে হয়েছিল আরে জানি না এটা কে, এটা রক্ষার যে উঠে চলে যাননি। আপনি নিজের তরফ থেকে কেমন রেসিপ্রোকেট করেন? ওনার শায়েরির জবাবে আপনার তরফে কি দেন? আমিও চেষ্টা করি যাতে আমি একজন শায়ের হতে পারি। তো ওনার কাছ থেকে কিছু শব্দ শেখার চেষ্টা করি, কোথায় কোনটা ইউজ করা দরকার। সেটার একটা উদাহরণ আমরা শুনতে পারি কি? না, নেক্সট টাইম বলবো। যখন আপনি তৈরি করে আনবেন। হ্যাঁ, পরের বার বলবো। প্রথমবার আপনার ধরমজির সঙ্গে প্রেম হয়েছিল যখন আপনার মনে হয়েছিল যে হ্যাঁ, ইনি আমার জীবন সঙ্গী হতে পারেন, তো তখন আপনার একটু ভয় হয়েছিল যে এমন একজনের সাথে আপনার প্রেম হচ্ছে যার সম্পর্কে অলরেডি অনেক কানাঘুষো চলছে। যখন আমি প্রথমবার দেখা করেছিলাম আমি তো একবারও ভাবিনি যে এর সঙ্গে মানে ইনি আমার জীবন সঙ্গী হতে চলেছেন, একদমই ভাবিনি। এটা তো পরে কয়েক বছর পর হয়ে গিয়েছিল। আর যেটা হয়ে গেল হুম। তা নিয়ে আপনার বাবা একটু রেগেছিলেন। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ উনি বিবাহিত ছিলেন। চেরাস ফিল্মের শুটিং হচ্ছিল মলটাতে, হুম। আর তাতে একটা গাড়ি ছিল যেটার পেছনের সিটে 3 জনকে বসতে হতো। এইসব গল্প আপনি কোথা থেকে শুনলেন? আর আপনার বাবা চেষ্টা করতেন উনি আপনাদের দুজনের মাঝখানে বসেন, আর আপনি তো আই থিংক বাকি যত ফাদাররা রয়েছেন তারা সবাই নিজেদের মেয়েদের সঙ্গে এরকমই আচরণ করবেন। কিন্তু এটাও তো সত্যি যে ধরমজি খুবই দুষ্টু ছিলেন, যে করেই হোক আপনার সঙ্গে বসার সুযোগ উনি খুঁজে নিতেন। See, he was in love, so he will do anything, and um, uh, it was very cute. The whole moment was very sweet. I only see it like that. It was lovely. ওই সময়ের ধরমজির কোন দুষ্টুমি আপনার আজও মনে আছে? সে তো অনেক রয়েছে, আমি কোনটা ছেড়ে কোনটা বলবো। কিন্তু এটা কি সত্যি যখন ধরমজির সঙ্গে আপনার অ্যাফেয়ার চলছিল তখন অনেক লোক ছিলেন, কেউ কেউ তো আমার এটাও বলতেন যে যেখানে হেমাজি যেতেন পেছনে পেছনে অ্যাম্বুলেন্স চলতো, কার কার মন ভাঙবে, কে উল্টে পড়ে যাবে কে জানে। দেখুন, টপ হিরোইন হলে সবার সঙ্গেই এরকমটা ঘটে থাকে। অনেকেই প্রচুর ফ্যান সঙ্গে সঙ্গে যান, স্ক্রিনে দেখে তাদের একটা ভালো লাগা হয়ে যায়, প্রেম হয়ে যায়, আর সেটাই তারা বাস্তবেও সত্যি ভাবতে থাকে। আর আজও এরকমই অনেক লোক আছেন, যত টপ হিরোইন রয়েছে তাদের পেছনে কত মানুষ প্রেমে পাগল। কিন্তু আজও ওই হিরোইনদের থেকে বেশি মানুষ পাগল আপনার প্রেমে। না, না, এরকম কিছু নয়। আই এম ভেরি হ্যাপি। হোয়াই নট? দে শুড লাইক মি, দে শুড লাভ মি। হোয়াই কিন্তু নট? কখনো কখনো এমন হয় যে আপনার মেয়ে যে এশা রয়েছে হুম। তাকে আপনার সঙ্গে কম্পেয়ার করতে থাকে লোকজন, তারা বলে যে দেখো মায়ের সৌন্দর্যের সঙ্গে মেয়ের কম্পিটিশন চলছে। না, না, এরকম নয়। মাই ডটার ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি হাইলি ট্যালেন্টেড শি ইজ। এইটা অবশ্যই যে ওকে একটা সমস্যার মুখোমুখি হতে হয়। কারণ আমি একজন ফিল্ম স্টার আর এখনো ফিল্মে কাজ করছি। এর কারণে আ যে সমস্ত প্যারেন্টসরাই সাকসেসফুল হয়েছেন, তাদের বাচ্চাদের সঙ্গে খুবই প্রবলেম হয়। আমরা অজান্তেই ওদের কম্পিটিটর হয়ে যাই unnecessarily, which is not required.
অ্যান্ড পাবলিক যারা রয়েছেন ওনারা খুব বেশি কম্পেয়ার করতে থাকেন। এটাও একেবারেই ভুল জিনিস। ৪০ বছর লেগেছে আমার আজ এই জায়গায় আসতে। না হেমাজি, আমার আপনার মাত্র career। 2 বছর লেগেছিল জনি মেরা নাম রিলিজ হতেই আপনি সুপারস্টার হয়ে গিয়েছিলেন। না, বাকি লোকেদের এখানে অবধি পৌঁছতে 40 বছর লাগবে, আপনার নয়। কিন্তু এটা তো সত্যি যে এশা এতটা সাকসেস পায়নি যতটা সাকসেস আপনি পেয়েছিলেন। না, কেউ কেউ তাড়াতাড়ি সফল হয়, কোনো লোকের টাইম লাগে। আর ও যতটা ট্যালেন্টেড সেরকম রোল এখনো অবধি পায়নি। আমি চাইবো ও ভালো রোল পাক। তো she will be she'll do very well। হেমাজি, আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আমি আপনাকে জিজ্ঞেস করব আপনার রাজনৈতিক জীবন নিয়ে, রাজনীতির নতুন রোল আপনি বাস্তব জীবনে করছেন সেই নিয়ে প্রশ্ন করব হেমা মালিনীকে একটা ব্রেকের পর। আপকে আদালতে আজ আমরা জনগণের তরফ থেকে প্রশ্ন করছি, মোকদ্দমা চালাচ্ছি হেমা মালিনীর বিরুদ্ধে। আপকে আদালতে পরের অভিযোগ হেমা মালিনীর উপর। আপকি আদালতে সুপারস্টার হেমা মালিনীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি পলিটিক্সে রীতিমতন মিসফিট। হেমাজি, আপনার মতো সাদাসিধে মানুষ, আপনার মতো সিম্পল মানুষ রাজনীতিতে এলেন, এর কি কারণ হতে পারে? আমি চাই যে আমি কিছু ভালো কাজ করি। যখন এখানে এসে গেছি, আই মাস্ট ডু দ্য বেস্ট। আর আমি সাদাসিধে মানুষ, ঠিক আছে, কাজও আমার সেরকমই হবে। কিন্তু আপনি একা আর আসেন। হয়তো যারা সাদাসিধে নন, তারা আমার কারণে সাদাসিধে হয়ে যাবেন। এটা কি রাজনীতিতে এক্সপেক্টেড নয়? শুরুতে যখন আপনি পাবলিক মিটিং এ ভাষণ দিতেন তখন দুটো সেন্টেন্স বলে বসে যেতেন, কিন্তু এখন তো আপনি পুরো স্পিচ দেন, লক্ষ লক্ষ লোক আপনার ভাষণ শোনে। থ্যাঙ্কস টু ক্যাম্পেইনিং। ওখান থেকে শিখে গেছি কিভাবে কথা বলতে হয়, কি ধরনের কথা বলতে হয়। বিজেপি আপনাকে এত ক্যাম্পেইন করিয়েছে, আপনার অভ্যেস হয়ে গেছে আর কি। ক্যাম্পেইন করতে করতে আমাদের কোনায় কোনায় ভারতের সব জায়গায় যেতে হয়। মানুষের সাথে দেখা করতে খুব ভালো লাগে। ছোট ছোট গ্রামেতেও যাই, আর তাদের কথাবার্তা বসে শুনি। ওদের যদি আমি কিছু বলি, বিশেষ করে প্রচুর মহিলারা আসেন যারা খুব ভালোভাবে যোগদান করেন, আর আর আমরা যা কিছু বলি সেটা শোনেন। আর সেটা শুনে আমরা যদি বলি এই পার্টিকে ভোট দিন, তা হয়তো সেটাই করেন। এটা মানুষ জানেন না, ধরমজি অ্যাক্টর হওয়ার সঙ্গে সঙ্গে রাইটারও বটে। রাইটার তো বটেই, সেই সঙ্গে পোয়েট্রিও লেখেন, শের শায়েরি খুব ভালো করেন। আপনার ব্যাপারে উনি কি বলেন এটা আমি আপনাকে বলতে পারি। মহেশ ভাট, যিনি ডিরেক্টর প্রডিউসার, উনি ওনার সঙ্গে একটা এয়ারক্রাফটে ছিলেন, আর মহেশ ভাট আমাকে বলেছেন যে যখন আপনার ব্যাপারে কথা হয় তখন ধরমজি বলেন, যা কিছু আমার জন্য হেমা মালিনী করেছে, যা কিছু হেমা আমার জন্য করেছে, হয়তো এই পৃথিবীতে কোনো মহিলা কোনো পুরুষের জন্য তা করতে পারবে না। শি ইজ গ্রেট। So sweet. I'm so thankful to him for saying so lovely. কিন্তু যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি ওনার জন্য কি বলতে চাইবেন? আপনাকে আলাদা করে বলবো? হেমাজি যদি বাগবানের মতন ফিল্ম দ্বিতীয়বার করার সুযোগ পান, তো তাতে একদিকে অমিতাভ বচ্চন আর অন্যদিকে ধর্মেন্দ্র, ঠিক আছে? তাহলে আপনি কাকে চুজ করবেন? প্রথমে তো বলি, আবার বাগবান বানালে আমি সেটা করব না। করবেন না? করব না। যদি কোনো ভালো গল্প থাকে আর সেটা ধরমজির সঙ্গে শুট হয়। এমনিতে খুব সম্প্রতি একটা প্রপোজাল এসেছে ওনার সঙ্গে একটা কাজ করার। যদি ওটা, কিন্তু ধরমজির স্ক্রিপ্ট পছন্দ হয়নি। যদি উনি করেন তো আমি অবশ্যই ওনার সঙ্গে কাজ করব, আর আপনারাও সেটা দেখার সুযোগ পাবেন। থ্যাংক ইউ। 24 বছর আগে আপনি ধরমজির সঙ্গে ফিল্ম করেছিলেন, এর মাঝে এতগুলো বছর কেটে গেল, এর মাঝে কোনো অফার আসেনি? কেউ কি বলেনি আপনাদের দুজনকে নিয়ে ফিল্ম বানাতে চাই? না, অফার হয়তো ছিল, কিন্তু আমরা করতাম না, কারণ একসঙ্গে কাজ করতে অদ্ভুত লাগতো। এখনো জানি না কেমন লাগবে। শোলে দ্বিতীয়বার তৈরি হচ্ছে, হুম। রিমেক আবার তৈরি হচ্ছে। আপনাকে যদি অফার দেওয়া হতো আপনি কোন রোলটা করতে চাইবেন? আবার সেই বাসন্তীর রোল? মাসির রোলটা। হেমাজি, আপনাকে জনগণের তরফ থেকে অনেক প্রশ্ন করেছি, আপনি খুব পরিষ্কারভাবে আর খোলাখুলি উত্তর দিয়েছেন। এখন আমি একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো
আপকি আদালতে জনতার জজ সোনাল মানসিং এর রায়দান। আপকি আদালতে আজ আমি হেমা মালিনীর থেকে জবাব চেয়েছি ওনার অ্যারোগেন্স নিয়ে, ওনাকে জিজ্ঞেস করেছি ওনার ফিল্ম ক্যারিয়ারের ব্যাপারে, ওনাকে জিজ্ঞেস করেছি রাজনীতিতে ওনার মিসফিট হওয়ার ব্যাপারে, আর ওনাকে খোলাখুলি জিজ্ঞেস করেছি ধরমজির ব্যাপারে। আর এখন সময় আপকি আদালতে আজকের জজ সোনাল মানসিং এর রায়দানের। আপনি একজন শক্তিশালী, সতর্ক, সংবেদনশীল, উপস্থিত বুদ্ধিসম্পন্ন তথা শিল্পপ্রেমী মহিলা, আর অষ্টভুজা দুর্গার মতো অ্যাক্টিং, মাদারিং, পলিটিকিং, প্রডিউসিং ফিল্মস, আরও অনেক কিছু আপনি করছেন। সোশ্যাল অ্যাক্টিভিজম থেকে বলিউডের অন্তত একটা দুটো ফিল্ম প্রতি বছর আপনি এমনভাবে বানান যেন তাতে একটা বড় মেসেজ থাকে, আর যা যা আপনি এখানে বললেন সেই সব কিছু যেন তাতে থাকে। আপনার সৌন্দর্যবোধ সমাজের কোনায় কোনায় বহু বছর ধরে ছড়িয়ে পড়তে থাকুক, মানুষকে আপনি আনন্দ দিতে থাকুন, এটাই আমার আজকের রায়। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। Thank you so much. Thank you. এই আশা আর বিশ্বাস রাখবো যে আস্থা নিয়ে হেমা মালিনী 40 বছর ধরে মানুষের মন জয় করেছেন, আগামী দিনগুলোতে, আগামী বছরগুলোতেও আরো অনেক বছর ধরে উনি মানুষের মনে রাজত্ব করতে থাকুন, এইভাবেই মানুষের মন জিততে থাকুন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।